সিঙ্গাপুর ম্যাচের আগের কন্টেন্টে আমি একটা জিনিস বলছিলাম যে আমি দেখতে চাই যে আমরা দর্শক হিসাবেও আসলে ওয়ার্ল্ড ক্লাস হয়ে উঠতেছি। তো খুব বড় কোনো অঘটনের খবর আমরা পাই নাই। হ্যাঁ, টুকটাক ভাঙচুর হয়েছে, কিন্তু একটা খুব খারাপ খবর চোখে লাগছে। সেটা হচ্ছে যে কিছু ভক্ত, কেউ কেউ দাবি করতেছে যারা আর্টাস গ্রুপের মেম্বার, তারা আমাদের টাইগার শোয়েবকে মারপিট করছে এবং তারা এটাকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়ার চেষ্টা করছে। আমাদের বললাম, এই আমাদের শব্দটা নিয়েই আজকে একটু আলোচনা করব যে আমাদের টাইগার শোয়েব, শুধু টাইগার শোয়েবকে মারধর করার ব্যাপারটার জন্যই আজকে কন্টেন্ট করতেছি তা না, কারণ টাইগারকে কে মারধর করছে এটা আমরা পরিষ্কার না। অলরেডি আর্টরাসের অনেকে এটা অস্বীকার করতেছেন। এখন যেই করুক, মারধর তো হয়েছে, ক্যামেরার সামনেই আমরা দেখতেছি তারে হেনস্থা করা হয়েছে। আর একটা প্রবণতা দেখতেছি আমরা ফেসবুক জুড়ে, সেটা হচ্ছে যে আমাদের তোমাদের একটা ব্যাপার। কেউ কেউ বলতেছেন যে এতদিন এরা কোথায় ছিল। এই যারা নতুন করে, ধরেন তার মধ্যে আমিও একজন, নতুন করে ফুটবল নিয়ে কথা বলতেছে, তাদের ভাষায় নতুন করে ফুটবল নিয়ে কথা বলতেছে, এতদিন ফুটবলে ছিল না, এরা কোত্থেকে আসলো। আবার কেউ কেউ তারা ক্রিকেটের মানে ইজারা নিয়ে নিছেন, মনে হচ্ছে ক্রিকেটের ইজারাটা তাদের। তারা বলতেছেন এই ফুটবল নিয়ে অযথা একটা হাইপ হচ্ছে, হামজা সমিতটা আসলে সে লেভেলের না, ওই সেই লেভেলের হলেও এ দিয়ে ফুটবলের কিছু হবে না, এগুলো ফালতু। এই যে দেখেন না, সিঙ্গাপুরের বিপক্ষে হেরে গেছে। এই আমাদের তোমাদের এই যে ডিভাইডেশন, এই যে টক্সিসিটি, এটা নিয়ে আজকে একটু কথা বলবো। এইটা যদি থাকে না ভাই, তাহলে হামজা সমিত বাদ দেন, আপনি মেসি আর রোনালদোরে নিয়ে আসেন কালকে, এনে বাংলাদেশ টিমে খেলান, সঙ্গে বাকি 9টা পজিশনেও বিশেষ সেরাদের বসান, একদম প্রাইম ফর্মের মেসি রোনালদো সহ সবাইরে বসান, কোনো লাভ হবে না। বাংলাদেশ টিম কিচ্ছু অ্যাচিভ করতে পারবে না। যদি ওয়ার্ল্ড কাপও অ্যাচিভ করে, ওইটার মধ্যে প্রাইড থাকবে না। আমাদের তোমাদের নিয়ে জীবনে প্রাইড অর্জন করা যায় না, এই জিনিসটা আজকে একটু বলতে চাই। দেখেন, প্রথমে একটু কড়া কথা বলি। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই, এই আপনারা মানে আমি কিন্তু আবার ফুটবল ক্রিকেট আলাদা করতেছি না, অনেকেই এই বিভিন্ন জায়গায় লেখার মধ্যে বলতেছেন এরকম কিছু টার্ম, ক্রিকেট গাই। আমার একটা পোস্টের নিচেই দেখলাম একজন কমেন্ট করছেন যে তুমি ক্রিকেট গাই, তুমি এটা কি বুঝো। দেখেন, আমি পার্সোনালি বলি যে আমি না ক্রিকেট গাই, না ফুটবল গাই, না বক্সিং গাই, কোনো কিছু হওয়ারই তো ওই অর্থে যোগ্যতা অর্জন করতে পারি না, ফলে আমার বোঝাপড়া নিয়ে কোশ্চেন করা আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই যে ক্রিকেট গায়, ক্রিকেটের লোক, এইসব স্কিল কাদের দিচ্ছেন? শুরুতে একটু আমি এই যে বললাম একটু কড়া কথা বলি। কালকে মাঠে কারা খেলা দেখতে গেছিল, যেগুলো নিয়ে আপনারা আপত্তি করতেছেন। ধরেন যদি ক্রিকেটের লোক বলি, হাবিবুল বাশার সুমন, বা আমাদের সোহান, তামিম, ফারুক ভাই, ক্রিকেটের লোক তো এরা। এরা খেলা দেখতে গেছিল, আপনাদের মনে হয়েছে যে এরা অতিথি শিল্পী, এরা চেহারা দেখায় আলোচনায় থাকতে গেছে। আপনি আমাকে বলেন তো, হাবিবুল বাশার সুমনের ঠিক কোন কারণে আলোচনায় থাকার দরকার? হাবিবুল বাশার সুমন কেন কষ্ট করে এই সময়ে? এছাড়া দেখলাম জাভেদ ভাইরা সবাই লাইন ধরে, জাভেদ ভাই আমাদের নাম, সবাই গিয়ে খেলা দেখতে বসছে, ফুটবল খেলা দেখতে বসছে। ওরা কি করবে? ওরা ইলেকশন করবে? ওরা টিভিতে মুখ বিক্রি করে কি করবে? এই ছবি তো কোনো টিভিতে দেখি নাই। এটা তো ওরা একটা সেলফি তুলছে সুমন ভাই, সেই ছবিতে দেখলাম। আপনারা সেখানেও আজে বাজে কমেন্ট করতেছেন যে এরা কেন ফুটবলে আসছে। আপনারা চেনেন এরা কারা? এদের সঙ্গে ফুটবলের রিলেশন কি এরা, আপনার ধারণা আছে? আমি তামিম দিয়েই বলি, আপনি তামিম কে? আপনার কাছে ন্যাশনাল টিমের ক্রিকেটার, আপনারা নাটকবাজ বলেন, অমুক বলেন, তমুক বলেন, যা খুশি বলেন, কোনো সমস্যা নেই। কিন্তু তামিম যখন ফুটবল মাঠে খেলা দেখতে যায়, তামিমের ব্যাপারে একটু চিটাগাংয়ের সাবেক ফুটবলারদের জিজ্ঞেস করে দেখেন তো যে তামিমকে। তারা কেউ বলে কিনা যে ও ক্রিকেটার? তারা সবাই বলে আমাদের ইকবাল ভাইয়ের ছেলে। চিটাগাং থেকে যত ফুটবলার আমাদের ন্যাশনাল টিম পর্যন্ত আসছে বা এই ন্যাশনাল সার্কিটে এসে ফুটবল খেলছে, সেই সংখ্যাটা তো একেবারে কম না। অলমোস্ট সবাই ইকবাল খানের প্রোডাকশন। ইকবাল খান মানুষকে শুধু ক্রিকেট শেখায় নাই, বরং ক্রিকেটারই কম বানাইছে। ক্রিকেটার হয়েছে তার ফ্যামিলির এই কয়টা মেম্বার, আকরাম ভাইরা কয়েকজন আর ওনার ছেলে দুইটা। বাকি তার যে অর্গানাইজিং ক্যাপাসিটি, এখান থেকে ফুটবলারই বেশি তৈরি হয়েছে। এখন তাহলে তামিম কে? তামিম হচ্ছে একজন ফুটবল সংগঠকের ছেলে। তামিমরা ছোটবেলা থেকে ফুটবল এনভায়রনমেন্টে বড় হয়েছে। তামিমরা জন্মেই দেখছে ফুটবল নিয়ে সেলিব্রেশন। আজকে যখন দেশে এত বড় একটা ফুটবল উৎসব হচ্ছে, তামিম তো ওর বাবা চাচার কারণে হলেও ওখানে ছুটে যাবে। আজকে আপনি ফারুক ভাইরে বলতেছেন ক্রিকেট গাই। ফারুক ভাই সারাটা জীবন এই ন্যাশনাল স্টেডিয়ামে কাটাইছে। যখন ফারুক ভাইরা ক্রিকেট খেলতো, ফারুক ভাই আকরাম ভাইরা, তখন আক্ষরিক অর্থে ফুটবল ফেডারেশন ভর্তুকি দিয়ে ক্রিকেট চালাতো।
মানে ফুটবল ফেডারেশনের টাকা বেশি ছিল, সেসব দিন আপনারা কল্পনাও করতে পারেন না যে তখন কি ভাই ভাই সম্পর্ক ছিল। ক্রিকেট তো অত্যন্ত গরিব একটা ফেডারেশন ছিল। ওই যে এখন যেটা ন্যাশনাল স্টেডিয়াম, এই ন্যাশনাল স্টেডিয়ামে ছোট্ট একটা রুম, এখনো আছে কিনা আমি জানি না, ওই রুম দুটো বিসিবি নামে বরাদ্দ আছে কিনা, আমার বাসার চেয়ে ছোট্ট একটা রুম, সেই রুমের মধ্যে ক্রিকেট বোর্ড অফিস চলতো। সেটাও চলতো, সেটার যাবতীয় খরচ অলমোস্ট মানে কোথাও ট্যুরে ট্যুরে যেতে গেলে ফুটবল ফেডারেশন হেল্প করতো। ফারুক ভাইরা সেইখান থেকে আসছে, ফুটবল ফেডারেশন তাদের ফেডারেশন, তারা ফিল করে যে তারা ক্রিকেট খেলতো ফুটবলের সঙ্গে মিলে। এবং একটা সময় তো সালাউদ্দিন ভাইদের সময় তো ব্যাপারটা এরকম ছিল যে সকালে ক্রিকেট খেলতো, বিকালে ফুটবল খেলতো। সালাউদ্দিন ভাই দেশের টপ দুইটা দলে খেলতো, আজাদ বয়েজে ক্রিকেট খেলতো, আবাহনীতে ফুটবল খেলতো। আপনারা শুনছেন ওই সময় বেশিরভাগ তাই। জাভেদ ভাইয়ের কথা বললাম, জাভেদ ওমর বেলিং গোল্লা। জাভেদ ভাই ছাড়া ওই ফ্যামিলির সব কজন হকি খেলোয়াড়। জাভেদ ভাইয়ের ভাই মারা গেছেন, উপর আল্লাহ তার আত্মার শান্তির দিক। জাভেদ ভাইয়ের ভাই ছিলেন আন্তর্জাতিক রেফরি হকি। সে পুরান ঢাকায় যেখানে জন্মাইছে আশেপাশে সব হকি আর ফুটবলের লোক। সে ওঠে বসে, তার সব সময় ফুটবলের গল্প শুনতে হয়। আজকে ন্যাশনাল টিমে যখন বড় বড় দুজন তারকা আসছে, সে দেখতে আসবে না। পাইলট ভাইয়ের বাপ হচ্ছে ন্যাশনাল টিমের ফুটবলার। সে পাইলট ভাই তার বাপের টিমের খেলা দেখতে যাবে না? তার বাপের টিম ওইটা। আপনারা যখন বলেন যে এটা আমার টিম, পাইলট বলতে পারো এটা আমার বাপের টিম। এই ওনারশিপ প্রত্যেকে আছে। এই যে কাজিম, কাজিমের কারণে, কাজিম কে? কাজিম মাঠে খেলতেছে, কাজিম হচ্ছে হালিম ভাইয়ের ছেলে। হালিম ভাই হচ্ছে সুমন ভাইয়ের বাল্যবন্ধু, হাবিবুল বাসার সুমনের বাল্যবন্ধু। ঢাকা শহরে সবচেয়ে বড় পার্টনারশিপ ছিল, ক্লাবে একসঙ্গে খেলতো, ফার্স্ট ক্লাস টিমে একসঙ্গে খেলতো। হালিম শাহ সুমনের একটা দুর্দান্ত জুটি। কালকে সেই ভাইয়ের ছেলে, বন্ধুর ছেলে, আক্ষরিক অর্থে তো সুমন ভাইয়ের ছেলে খেলছে কালকে ন্যাশনাল টিমে। সে দেখতে যাবে না? কাজেম শাহ খেলা দেখতে যাবে না? আপনারা জিনিসটাকে এরকম ভাগাভাগির পর্যায়ে নিয়ে গেলেন। সাংবাদিকতার কথায় আসেন, উৎপল শুভ্র খেলা দেখতে গেছে, তারপরে সম্ভবত বাবুভাই খেলা দেখতে গেছে, আমি কোনো ছবি দেখি নাই, আরিফুর রহমান বাবু। আপনারা বলতেছেন এরা ক্রিকেট গাই। একবার ভাবছেন কি বলতেছি, কোথায় গিয়ে আঘাতটা লাগতেছে? এই ঢাকা শহরে ফুটবল সাংবাদিকতা যারা শুরু করছে, তারা হচ্ছে আরিফুর রহমান বাবু, উৎপল শুভ্র। এই আপনারা যখন, মানে আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনাদের এজ লেভেল তো অনুমান করতে পারি, আপনাদের অনেকে পিতার জন্মের আগে থেকে এরা ফুটবল সাংবাদিকতা করে। মনে মুন্না, সালাউদ্দিন, এদের নিয়ে যে কাব্য করা যায়, এটা উৎপল শুভ্রর আগে কেউ কল্পনা করে নাই। মনে মুন্না হচ্ছে উৎপল শুভ্রর মানে বুজম ফ্রেন্ডের বেশি ছিল। মানে আমি সাংবাদিকতার প্রসঙ্গ বাদই দিলাম যে উৎপল শুভ্র বাংলাদেশের ফুটবলের জন্য কি কি করছে। আরিফুর রহমান বাবু যখন, সে খুব অশ্লীল ভাষায় বলে আমাদের, কিন্তু সেটা ভালো করে বললে এরকম যে আমি যখন হাফ প্যান্ট পরি তখন থেকে আমি ওই ন্যাশনাল স্টেডিয়ামের গ্যালারিতে বসে থাকি। বাবু ওই কয়দিন ক্রিকেট কভার করছে। মানে ক্রিকেটটা তার কি, ক্রিকেটটা তার প্রফেশন, প্যাশন হচ্ছে ফুটবল। এবং আপনারা আমি একটা সিক্রেট বলি, আমাদের এই যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের যে প্রেস বক্স না, এর 50% জার্নালিস্ট হচ্ছে খায় ফুটবল, ঘুমায় ফুটবল, বাঁচে ফুটবল, শুধু সাংবাদিকতার ক্ষেত্রে ক্রিকেট করে। কেন? এই সিনারিও প্রত্যেকটা হাউজে টপ রিপোর্টারগুলো মূলত ফুটবল প্যাশনেট। এটা সারা রাত ধরে ইউরোপিয়ান ফুটবল দেখে। সবাই দেবব্রত না, ওইটা ভাবেন না। আমি আপনার 5টা সাংবাদিকের নাম বলতে পারি আমাদের মিরপুর প্রেস বক্সে, যাদের তুলনা করার মতো ফুটবল স্পেশালিস্ট বাংলাদেশে নাই। তাদেরকে আপনারা কখনো অন স্ক্রিন বা পত্রিকায় দেখেন নাই ফুটবল নিয়ে কথা বলতে। কেন? কারণ তাদের ওইটা প্রফেশন না। তারা এটা মনে করে যে ওকে এটা আমি শুধু আনন্দের জন্য দেখব, আমি শুধু আনন্দের জন্য বিশ্লেষণ করব। বাংলাদেশে প্রথম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুটবল জার্নালিজম যে শুরু করছে, তারে আপনারা চেনেন একজন ক্রিকেট কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, নামটা বলতে পারলাম না, আমার সঙ্গে একটু ব্যক্তিগতভাবে একটা দূরত্ব আছে, সেই কারণে। প্রথম বাংলাদেশের ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুটবল জার্নালিস্ট। আবার উল্টোটাও হচ্ছে, এই যে ন্যাশনাল স্টেডিয়ামের প্রেস বক্সে পমেল ভাই আজকে মারা গেছেন, আল মুসাব্বির সাদি পমেল, ফুটবল ফ্যানাটিক তো ছিলেনই, ওনার চেয়ে ভালো ক্রিকেট বোঝে কয়জন? এখনো বহু সাংবাদিক এই ফুটবল প্রেস বক্সে আপনি পাবেন, যারা ক্রিকেটের ডাইহার্ট সাপোর্টার, ওয়েস্ট ইন্ডিজ বলতে অজ্ঞান, ইংল্যান্ড বলতে অজ্ঞান। তারা অবশ্য বাংলাদেশের ক্রিকেটের অত বেশি পাত্তা দেয় না, সেটা তো আপনার অভিজাত ক্রিকেট সমর্থক সবারই ব্যাপার। এখন এইসব দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতার কথা তুলতাম না। যেমন আমি, মানে দেখেন, আমার জীবনে আমি কোনো কিছু নিয়ে বড়াই করি নাই, কিন্তু আমাকেও যখন আপনারা আক্রমণ করেন যে আপনি ফুটবলে আসছেন কবে, বাদ দেন, বাকি ক্যারিয়ারের কথা বাদ দেন, 20 বছর ধরে কি করছি সেটা তো খুলে দেখানো সম্ভব না। শুধু আমার এই যে 2 দিনের চ্যানেল, বোধহয় 1 বছর কয়দিন হয়েছে, এখানে একটু গুনে দেখেন তো কয়টা ফুটবলের কন্টেন্ট, কয়টা ক্রিকেটের কন্টেন্ট। মানে আমি কোনোদিন ব্যালেন্স করার জন্য করি নাই, আমি আনন্দ যখন যেটা পাই। গত বেশ কিছুদিন ধরে আপনারা ক্রিকেটে আগ্রহ হারাইছেন কয়দিন, আমি হারাইছি আরো আগে। ফলে আমার ক্রিকেটের চেয়ে ফুটবলের কন্টেন্টই এখানে বেশি।
কিন্তু ওই যে ক্রিকেট সাংবাদিকতা করছি, মাশরাফির একটা বই লিখছে, সিল পড়ে গেছে গায়ে। এসব সিল কেন মারেন? কি দরকার একজন আরেকজনের সিল মারার? এইটুক একটা দেশ ভাই, মানে হাতে গুনে বলা যায় টোটাল লোক কয়টা। এই আপনি তো রাশিয়ার মতো বিশাল দেশ না, চীনও না, ইন্ডিয়াও না, এইটুক দেশের মধ্যে এত ভাগাভাগি করার দরকার? এ ফুটবলের লোক, ও ক্রিকেটের লোক। এই যে শোয়েব রে আজকে পিটাইলেন, যেই হোক পিটাইছেন তো। শোয়েবের কথা জানেন আপনারা? শোয়েবরে শুধু সবসময় দেখেন যে টিভিতে ক্রিকেট মাঠে চিৎকার করে। আমি জানি শোয়েব ব্লাকে পুলিশের মায়ের খায় ইন্ডিয়া গেছিল একবার সল্ট লেকে বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের খেলা দেখতে। আপনারা শুনছেন সে কথা কখনো? আমি জানি না শোয়েব এবার এই ঘটনার পরে, ও তো বেশি কথা বলে বাচাল, ও অলরেডি মনে হয় 4-5টা ইন্টারভিউ দিয়ে ফেলছে, হয়তো কোথাও বলছে বা বলে নাই, সেটা আলাদা কথা। শোয়েবরে নিয়ে প্রচুর অভিযোগ করতে পারেন আপনি, যে শোয়েব বাচাল, বেশি কথা বলে, অতিরিক্ত আবেগ প্রকাশ করে, এবং কখনো কখনো মেকি কাজ কারবারও করে। কিন্তু শোয়েব শয়তান না, মানে শোয়েব অন্যায়কারী না। সেইটা আপনারা অনেকে আবার আরেকটা ছেলের সঙ্গে বলেছেন, তার নাম বলবো না, যার নিন্দা করি তার কখনো নাম বলি না। সেই ছেলেটা হচ্ছে আপনারা যার সঙ্গে গোলায় ফেলতেছেন, যে স্টেডিয়ামে গিয়ে, ওই যে স্টেডিয়াম পাড়ায় গিয়ে মিথ্যা কথা টথা বলে, অন্যের নামে মিথ্যা বলে, শোয়েব তা না। শোয়েব ভাই আজকে সে কত সালের ঘটনা, শোয়েব বোধহয় 2002-3 সাল থেকে এই করে। ও পেশা প্রফেশন সব কিছু ছেড়ে দিয়ে, হ্যাঁ ওর বিভিন্ন জায়গায় ঘুরতে টাকা লাগে, সেজন্য যারে তারে তেল দিতে হয়, দেয়। এখন সেটা তো পৃথিবীতে মানুষ, এখন ওর জীবন জীবিকাই হয়ে গেছে এই ক্রিকেট মাঠ, এই জন্য ওর করতে হয় এগুলো। কিন্তু ওর প্যাশন কিন্তু মূলত বাংলাদেশ। এই জায়গাটায় রেসপেক্ট করবেন, যে ও বাংলাদেশ ফ্ল্যাগের জন্য সব কিছু ত্যাগ করছে, ত্যাগ করে আজকে রাস্তায় নেমে এইগুলা করে বেড়াচ্ছে। কয় টাকা ইনকাম করে আপনাদের কি ধারণা? মানে 1 লাখ টাকা বাজেটে কি 5 লাখ টাকা লুট করা যায় নাকি? আমি কর্পোরেট চাকরি করে আসছি, ওরে একটা ট্যুরে কোম্পানিগুলো কয় টাকা দেয় আমার ধারণা আছে। ও তার থেকে কয় টাকা চুরি করতে পারে? যদি চুরিও করে, করে না, আমি ওর ব্যাপারে জেনেই বলতেছি, ও করে না। কয় টাকা চুরি করতে পারে? ও 50,000 60,000 টাকা পায় একটা ট্যুরের জন্য বাজেট, তার থেকে চুরি করে ওকে বড় লোক হবে? হতে পারবে না, জীবনেও পারবে না। এরকম বহু লোক আছে যারা মাঠে গিয়ে পড়ে থাকে। আরেকটা কথা বলি, আমাদের ক্রিকেট জার্নালিস্টদের অনেকের, মানে আমাদের বলছি মানে আবার ফোন করে বলি নাই, মানে আমাদের বাংলাদেশের ক্রিকেট জার্নালিস্টদের অনেকে, এটা জুনিয়র জেনারেশনের 4-5 জনের কথা আমি জানি, যারা ওখান থেকে রিপোর্ট করে না মাঠ থেকে, কারণ ওটা তাদের অ্যাসাইনমেন্ট না, তারা ক্রিকেটেই অ্যাসাইন। তারা কি করে, তারা মাঠে গিয়ে প্রতিটা ম্যাচ, এই যে কিংস এরিনায় খেলা হয় না, ওরা যারা ওই এলাকায় থাকে, বসুন্ধরা এলাকায়, আমার ছোট ভাই ব্রাদার, এরা প্রত্যেকটা লিগ ম্যাচ দেখতে কিংস এরিনায় চলে যায়। আপনারা বলেন আপনারা ছাড়া কেউ ছিল না? ওরাও ছিল রে ভাই, আপনারা দেখেন নাই। ওরা ওখান থেকে হাউ খাউ করে নাই বলে আপনারা ভাবছেন যে আপনারা ছাড়া কেউ ছিল না। এই পয়েন্টটা আসি এবার। এতক্ষণ যা বললাম এটা আমি বলতে চাই নাই। এইটা আসলে হয় কি, দেয়ালে পিঠ থেকে গেলে মানুষ বলে। যখন অতিরিক্ত আক্রমণ করতেছেন আপনারা চারিদিকে সবাইকে, আমারে আক্রমণ করতেছেন তা বলতেছেন না, সবাইকে আক্রমণ করতেছেন আপনারা, যারে সামনে দেখতেছেন তারে আক্রমণ করতেছেন, যে তোমরা ফুটবলের লোক না। ফুটবলের লোকটা কে তাইলে? ফুটবলে মানে এই সায়েন্সটা আপনি একটু পরিষ্কার বোঝার চেষ্টা করেন, যে একটা জায়গায় পারফরমেন্স ছিল না, ফলে কেউ ছিল না। এই দুনিয়ার নিয়মিত তাই। তাই বলে যখন পারফরমেন্স আসবে তখন আপনি নতুন লোক আসতে বাধা দেবেন? ধরেন এই যে হিস্ট্রি টিস্ট্রির কথা বললাম বা প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড বললাম, এগুলো ভুলে যান। ধরেন এদের কারো সুৎপল শুভ্রর বলেন, আরিফুর রহমান বাবু বলেন, হাউল বাসার সুমন বলেন, ফারুক আহমেদ বলেন, কারো ফুটবলে কোনো স্টেক নাই। আজ গতকালকে শুরু করছে তারা ফুটবল দেখা। আপনি কেন বাধা দিবেন? কোন অধিকারে বাধা দিবেন? কোন ন্যায়ের কারণে বাধা দিবেন? তাই কি হয়? আপনি ম্যানচেস্টার সিটির কথা ভাবেন, কত যুগের পর যুগ এই ক্লাবটার সমর্থক ছিল ম্যানচেস্টার শহরের হাতে গোনা কয়েকটা লোক। মানে ওরা সাপোর্টার খুঁজে পেত না, এবং ওরা খুব তুচ্ছ তাচ্ছিল্য হতো ইউনাইটেড সমর্থকের কাছে। স্বাভাবিক, ওরা দুর্বল ক্লাব, জাতের ক্লাব না, কুলিন ক্লাব না। আজকে যখন ওখানে শেখরা টাকা ইনভেস্ট করছে সারা পৃথিবীতে, শুধু বড় বড় তারকার জন্য সিটির সাপোর্টার হয়ে গেছে। গার্দিওলার মতো কোচ এখন তাদের কোচ, তারা ট্রেবল যেতে অমুক করে তমুক করে। এখন পৃথিবীতে তাদের যে রাতারাতি কোটি কোটি ভক্ত তৈরি হয়েছে, ওই সিটির যে সেই 8-10 হাজার দর্শক ছিল এই এত বছর ধরে, কয়েকশো বছর ধরে, তারা কি এখন বাধা দিবে যে নাই তোমরা কেউ সিটির সাপোর্ট করতে পারবা না? এতকাল ধরে আমরা সিটির সাপোর্ট করছি, এখন শেখরা টাকা ঢালুক আর পারফরমেন্স করুক, ডিপ ব্রুইনা খেলুক আর যেই খেলুক, আমাদের সিটি আমাদেরই, আর কেউ সিটির খেলা দেখতে পারবে না। সিটির মাঠে এসে আলিত্যাদে আর কেউ আসতে পারবে না, আমরা ওই যে কজন ছিলাম ওই কজন থাকবো। তাই কি হয় ভাই? আপনারা কৃতিত্বের দাবিদার। যদি কথা সত্যি হয় যে আপনারা এই 17 বছর ধরে ফুটবলকে পাহারা দিয়ে রাখছেন, আপনারা জিম্মাদার, ইজারাদার না,
এটা মাথায় রাখেন। জিম্মাদার আর ইজারাদার এক জিনিস না। আপনারা ফুটবলের মালিক হয়ে যান নাই তাতে, আপনারা ফুটবলের ওনার হয়ে গেছেন। এই ওনারশিপ আর মালিকানার পার্থক্য বোঝেন। মালিকানা হচ্ছে কোনো কিছু অধিকার করে নাও, আপনি অধিকার করে নেবেন কেন? ওনারশিপটা কি ফিল করা। ফুটবল আপনার, কিন্তু ফুটবলের দখল করেন না। এই যে দখলবাজির মতো কথা বলতেছেন যে অন্য কেউ আসতে পারবে না, শোয়েব আসতে পারবে না, শোয়েবরে ঠেকাইতে হবে, অমুক ক্রিকেট গায় তমুক ক্রিকেট গায়, জাস্ট ফরগেট ইট। এই জাতীয় কথা দিয়ে পৃথিবী চলে না। আজকে যে ছেলেটা গান গাইতে পারে না তার পাশে লোক থাকবে না, দুদিন পরে ওই ছেলেটাই বড় শিল্পী হয়ে গেলে প্রচুর লোক এসে ওখানে বসবে। তার বাসার লোকজন বলবে যে কালকে আমার ছেলের পাশে কেউ ছিল না, আজকে তোমাদের গান শুনতে দিব না। তাহলে চলবে কি করে? একটু নিষ্ঠুর ভাবে ভাবেন। আপনারা যারা বলতেছেন যে 17 বছর ধরে ফুটবল পাহারা দিয়ে রাখছে, আমরা ছাড়া তো মাঠে কেউ ছিল না, তাহলে আমরা ছাড়া কেউ থাকতে পারবে না, এই যে কথা বলতেছেন গাজুয়ারি কথা, এ দিয়ে ফুটবল টিকবে? আবার বলি, ওই মেসি রোনালদোরে এনে আপনারা ওই কয়জন স্টেডিয়ামে বসে খেলা দেখেন, দেখেন তো কতক্ষণ টেকে এই খেলাটা। আমি ক্রিকেট নিয়ে কদিন আগে বলছি, এই একই ধরনের একটা নিষ্ঠুর কথা বলছি যে দর্শককে অপমান করবেন, খেলা শেষ। দর্শক ছাড়া খেলার কোনো শক্তি নাই। আপনি ক্রিকেটও যেরকম অন্ধকার স্টেডিয়ামে চালাতে পারবেন না, দর্শক ছাড়া ফুটবলও পারবেন না। হামজা সমিত সোম তো অনেক পরের কথা, এর চেয়ে বড় বড় সুপারস্টার আপনি মরা পেলে ম্যারাডোনারে নিয়ে আসেন, আর বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলান, এবং আপনারা যে কয়জন লোক দাবি করতেছেন যে আপনারা এই 17 বছর বা 20 বছর ফুটবল পাহারা দিচ্ছেন, আপনারা এই কয়জন দেখেন। টিভিতে কেউ দেখবে না, কেউ এরকম মিছিল নিয়ে যাবে না, কোনো কন্টেন্ট ক্রিয়েটর রাস্তায় বসে আজগুবি কন্টেন্ট বানাবে না, কোনো টাইগার শ্রফ যাবে না ভুবুজেলা নিয়ে। এই ফুটবল টিকবে? আপনি নিজেকে প্রশ্ন করেন, এই ফুটবল টিকবে? কতক্ষণ টিকবে? কোনো স্পন্সর যাবে ওখানে? আজকে যে শাহ সিমেন্ট এই যে ইয়েতে আমরা বলতেছি যে হামজা দেশে এসে একটা টাকাও পায় নাই, সত্যি তো পায় নাই, ফেডারেশন থেকে তো পাওয়া সম্ভাবনা। কিন্তু শাহ সিমেন্ট অনেক বড় একটা কন্ট্রাক্ট করে ফেলছে, এমনটা আমি জানি বলবো না, ডিসক্লোজ করার অনুমতি নাই। এখন শাহ সিমেন্ট কি স্পন্সরশিপটা করতো? আজকে যে বড় বড় এই যে টেকনো আসছে ফুটবলের সঙ্গে এই সিরিজ স্পন্সর করছে, এছাড়াও আমি যতদূর জানি তাবিতাওয়ালের পাশে এখন লাইন লেগে গেছে। আপনি চিন্তা করতে পারবেন না বিএফএফ নেক্সট কত বড় বড় কন্ট্রাক্ট করতে যাচ্ছে পৃথিবীর বড় বড় কোম্পানির সঙ্গে। সব কোম্পানি কেন আসতেছে? আপনাকে ধারণা হামজা বা সমিত সোমের কারণে আসতেছে? এইখানে ম্যাজিক। এইটা আপনি যে মুহূর্তে উপলব্ধি করতে পারবেন সেই মুহূর্তে আপনি বুঝবেন আপনি স্পোর্টস বুঝে ফেলছেন, বা পৃথিবীর সেলিব্রিটি ওয়ার্ল্ড বুঝে ফেলছেন। না, হামজা সমিত সোমের কারণে কেউ আসতেছে না। কোনো বিজ্ঞাপনদাতার কোনো তারকারে নিয়ে আগ্রহ নাই, আগ্রহ আছে আপনার প্রতি, আপনার মাথার প্রতি, আপনার চোখের প্রতি, আপনার ভিউয়ারশিপের প্রতি। সেটা কেবল আপনি না রে ভাই, এই দেশের কোটি কোটি মানুষ, এই দেশেরও শুধু কোটি কোটি মানুষ না, আমার পৃথিবীতে যে ছড়ায় আছে, আমরা বাংলাদেশে বাঙালি আছি 20 কোটি, এর মধ্যে সর্বোচ্চ 5 থেকে 6 কোটি স্পোর্টস ভিউয়ার। এর বাইরে একটা মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের বাইরে যে 15 কোটির মতো আমাদের প্রবাসী বাঙালি আছে, এরা কিন্তু প্রায় 100% স্পোর্টস ভিউয়ার। এই মজাটা জানেন? কারণ মানুষ দেশের বাইরে গেলে দেশের সঙ্গে কানেকশন খুঁজে পায় এইসব স্পোর্টস বা এইসব টেলিকাস্টে, তারা টিভিতে এটা দেখতে চায়, তারাও ভিউয়ার। তাদেরকেও যদি আপনি আজকে গালি দেন, এই বেটা 20 বছর ধরে ইংল্যান্ডে পড়ে আসোস, 25 বছর ধরে সৌদি আরবে বসে মাটি ভাঙ্গস, রাজমিস্ত্রির কাজ করস, জীবনে কোনোদিন ফুটবলের খোঁজ নাও নাই, একদিন ক্রিকেট ক্রিকেট লাফাইছ, এখন তুমি ফুটবলের জন্য লাফাইতে আসছো, তুই ফেসবুকে স্ট্যাটাস দিতে পারবি না। আচ্ছা, এই লোকগুলো না থাকলে আপনার ফুটবল থাকবে? থাকবে না। এইগুলো স্বার্থের আলাপ, আবারও স্বার্থের আলাপ করে ফেললাম। এইভাবে আসলে হয় না, স্বার্থেরও আলাপ ভাবেন না। রিয়েলিটি হচ্ছে এন্ড অফ দ্য ডে আমরা ছোট্ট একটা দেশ, এই যে বললাম হাতের তালুতে গুনে ফেলা যায়, এতটুক একটা দেশ। আপনি কোনো সময় ওই যে দেখছেন বিশ্ব মানচিত্রটা খেয়াল করে দেখছেন, বাংলাদেশ খুঁজে পাইতে কত কষ্ট হয়। এইটুক একটা দেশ। ওই যে কি একটা সিনেমা দেখতেছিলাম আমির খানের, ওখানে বলে যে এই এতটুক একটা মহাবিশ্ব, তার মধ্যে এতটুক আরো ক্ষুদ্র একটা সৌরজগৎ, তার মধ্যে আরো ক্ষুদ্র একটা পৃথিবী, তার মধ্যে আরো ক্ষুদ্র একটা দেশ, তার মধ্যে তুমি আরো ক্ষুদ্র একটা মানুষ। আমরা তো ভাই মহাবিশ্বের তুলনা করলে কিছু না, পৃথিবীর তুলনা করলেও কিছু না, অন্যান্য স্পোর্টিং নেশনের তুলনা করলেও কিছু না। তো এটুকু একটা দেশে বসে ভাগাভাগি করেন না। বড় দেশ হলেও বলতাম না যে ভাগাভাগি করেন, ভাগাভাগি করেন না, ভাগাভাগি করেন না। বাংলাদেশে দুটো কেন, এমন একটা ভাব যে একটা বেশি স্পোর্টস থাকতে পারবে না, এখানে ফুটবল ফার্স্ট না ক্রিকেট ফার্স্ট। কেন ফার্স্ট সেকেন্ড? আপনি ফুটবলকে এস্টাবলিশ করেন, ক্রিকেটকে এস্টাবলিশ করেন। আপনি এই যে সিঙ্গাপুর নিয়ে চিৎকার করছেন, কালকে শ্রীলঙ্কা নিয়ে চিৎকার করেন, বাংলাদেশ টিমের পারফরমেন্স ভালো হোক, ওটা নিয়ে চিৎকার করেন। এরপরের অ্যাসাইনমেন্ট নেন যে আর্চারিকে দাঁড় করাবো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমাদের সবচেয়ে বেশি সম্ভাবনা যে খেলাগুলোতে আর্চারি শুটিং, সেগুলো নিয়ে আমরা এখনো ভাবতেছিও না।
সেগুলোকে দাঁড় করাতে হবে। আমাদের কত স্পোর্টস দরকার, তার মধ্যে এই ৩ জন দর্শক এর মধ্যে ২টা খেলা ভাগ করে ফেললেন। এরা ক্রিকেট গাই, এরা ফুটবল গাই। এই ক্রিকেট গাইরা বলতেছে যে ফুটবল দাঁড়াবে না, এটা একটা ফালতু হাইপ। আর ফুটবল গাইরা বলতেছে তোরা কোথায় ছিলি এতদিন, এত বছর কোথায় ছিলেন? এই জীবনানন্দ সুলভ ডায়লগ দেওয়ার দরকার নেই যে এতকাল কোথায় ছিলেন, এইগুলো আপনার জানার দরকার নেই। যে আসবে তারে বুকে জড়ায় নেন, তারে বুকে জড়ায় নেন, ওয়েলকাম করেন। ফুটবল পৃথিবীর সবচেয়ে গৌরবময় মহান খেলা রে ভাই। এই ফুটবল দিয়ে ডিয়েগো ম্যারাডোনা, পেলেরা শ্রেণী বৈষম্য ঘোচাতে চাইছে, মানুষের মধ্যে ব্যবধান কমাতে চাইছে। এখানে বিলিয়নার রোনালদোর পাশে দাঁড়ায় 2 দিন আগে ভিখারির ছেলে থাকা একটা ছেলে। আজ কালকে দেখেন মেসির পাশে ঠিক 2 উইংয়ে 2 জন খেললো। একটা ছেলে রাস্তা থেকে উঠে আসছে কয়েক বছর আগে, আলমাদা। এই বাজে একটা ফ্যামিলি থেকে উঠে আসছে, দরিদ্র একটা ফ্যামিলি থেকে উঠে আসছে। আর ডান পাশে সেই একই জায়গায় খেলতেছে লিওনেল মেসি, বিলিয়নার একটা মানুষ। অলরেডি একাধিক ক্লাবের মালিকানার সঙ্গে তার নামে বেনামে সম্পর্ক আছে। যখন গোল হচ্ছে বা যখন কিছু একটা হচ্ছে, একজন আরেকজনের জড়ায় ধরতেছে। ফুটবল এই বৈষম্য ঘুচায় দেয়, আর সেখানে আপনারা বৈষম্য ঢুকাচ্ছেন। এভাবে ফুটবল হবে? ফুটবল নিজেই তো লজ্জা পাবে আপনাদের দেখে রে ভাই, যে এ কি করতেছে। আমরা পৃথিবীর মহত্তম খেলা বাংলাদেশে আসি, সেটার কয়েকজন প্রচারক এই জামাল, সমিত, ফাহমিদুল, আমরা আসার পরে আমাদের নিয়ে ভাগাভাগি করতেছে। তাই কি হয়? আজকে সাকিব ফোন দিচ্ছে হামজারে, হামজা সাক্ষাৎকারে বলতেছে ওনার মতো লিজেন্ড আমারে ফোন দিচ্ছে। এই যে জিনিসটা আপনি বুঝেন, ওদের পারস্পরিক রেসপেক্টটা কোথায়? জামাল দেখেন, শেষ করি একটা কথা দিয়ে। জামাল আজকে যে বাংলাদেশের সঙ্গে বন্ডেড হয়েছে, এটা শুরুর গল্পটা জানেন যে কেমনে হয়েছে? ওর বাবা, এখন ওর যে স্টেপ ফাদার, যে ওর মানে আপন বাবার চেয়েও বেশি ঘনিষ্ঠ ওর আসলে, ওর বাবা দীর্ঘদিন ধরে ওর বাংলাদেশ নিয়ে উদ্বুদ্ধ করার চেষ্টা করেন। ও বাংলাদেশ নিয়ে খুব একটা আগ্রহী ছিল না। 2019 ওয়ার্ল্ড কাপের সময় ওর বাবা খুব ওয়ার্ল্ড কাপ নিয়ে আগে করতেছিলেন, কিন্তু ছেলেরা ঠিক বলেন নাই যে উনি কি চান। হঠাৎ করে হামজার একদিন মনে হয়েছে বাবার একটা সারপ্রাইজ দেওয়া দরকার, বার্থডে বা কিছু উপলক্ষে ও কাউরে একজনের পাঠায়। বাংলাদেশে তো 9টা ম্যাচ ছিল বোধহয়, সবগুলো ম্যাচের এবং সঙ্গে নকআউট পর্বে সব ম্যাচের একটা টিকিটের সেট, একটা বা কয়েকটা টিকিটের সেট, যে বন্ধু বান্ধব নিয়ে বাবা যাতে যে খেলা দেখতে পারে, নিয়ে বাবারে দিছে যে এই তোমার বাংলাদেশের খেলা। তখন ওর বাবা মাঠে তো খেলা দেখতে গেছেন, ওরে টাইম টু টাইম আপডেট করছেন এবং ওরে ক্রিকেট নিয়ে একটা পরিষ্কার ধারণা দিচ্ছেন। হামজার বাংলাদেশের সঙ্গে প্রথম রিলেশন ক্রিকেট দিয়ে, এবং আমি হামজার প্রথম যে বাংলাদেশ বিষয়ক পোস্ট ইনস্টাগ্রামে দেখছি সেটা হচ্ছে লিটন ব্যাট করতেছে, এরকম একটা চলতেছে টিভিতে, ও সেটার দিকে আঙুল এভাবে দিয়ে বলতেছে যে ইনশাল্লাহ উইন করবো, এই টাইপের একটা জিনিস ইনস্টাগ্রামে প্রথম দেখছি। আচ্ছা বলেন, এখানে কোথায় লিটন, কোথায় বাংলাদেশ, কোথায় কোন ধর্ম, কোন বর্ণ, কোন খেলা কিছু আছে? হামজা, লিটন, আমরা সবাই তো বাংলাদেশ। এন্ড অফ দি ডে লাল সবুজ, কালার তো বদলাইতে পারবেন না। এসব বিভেদ করেন না। সবাই হাত জোর করে অনুরোধ করি, ক্রিকেট গাই ফুটবল গাই বলা বন্ধ করে দেন। আমরা ছিলাম, তোমরা আসতে পারবে না, এই জাতীয় আলাপ বন্ধ করে দেন, তা নাহলে আগাইতে পারবো না। আমরা হাতে হাত রেখেই আগাইতে হবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক শুভেচ্ছা।